নমস্কার, আমি কথাকলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্গিনী দেবীর খড়গ। তবে আরম্ভ করছি। জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়ে পাওয়া যায় না। তাহাকে আমরা অতি প্রকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলে তাহারও সহজ সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাহাদের থাকিতে পারে। ইহা লইয়া তর্ক উঠাইব না, শুধু এতটুকু বলিব, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতন সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রকৃতি বলা হয়। আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল, যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই। শ্রোতাদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারে, যথেষ্ট আনন্দ লাভ করিব। ঘটনাটা এইবার বলি। কয়েক বছর আগেকার কথা। মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রকৃতির দৃশ্য এমনতর যে সেখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচু পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বিভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। অবশেষে সারির বাড়িগুলির খিড়কির দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কচরি, বিল্ববৃক্ষের পাতলা জঙ্গল। একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড, ভেলা কাটার ঝোপ। আমি যখন প্রথম ও গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরে ভাঙা মন্দির দেখিতে পাইলাম। সে ছিল ভীষণ বিচিত্র। আমার সঙ্গে ছিল দুটি ক্লাসের ছাত্র, তাহারা মানভূমবাসীর বাঙালি। একটা কথা, চেরো গ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে। অনেকে আবার বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মালভূমি জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি আবিষ্কার হইয়া বসবাস করিতেছে, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের, একটু অদ্ভুত গড়নের, অনেকটা যেন চাচড়া রাজবাড়ির 10 মহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এ অঞ্চলের গড়নের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত আর বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালের পাথারের চাই কিয়দংশ ধসিয়া পড়িতেছে। দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল।
সন্ধ্যা আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল, এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি। তবুও অসঙ্গত হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে। তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে। একজন ছাত্র বাধা দিয়ে বলিল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধ্যাবেলায়। তাছাড়া লোকে বলে অনেক রকমের ভয় ভীত আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা ওটা রঙ্গিনী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গায়ের বুড়ো লোকেরাও কোনো দিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। এই রকম জঙ্গল হয়ে আছে আমার বাপ ঠাকুরদাদের আমলেরও আগে থেকে। চলুন স্যার, নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য। রঙ্গিনী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করিয়াছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায়। যেন আমার মনে হইয়াছে রঙ্গিনী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহার কাছে কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম। বছরখানেক কাটিয়া গেল। স্কুল ছেলে কম, কাজকর্ম খুব হালকা। অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেড়াই। এই অঞ্চলে প্রাচীন পুঁথি, পট, ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। হে বাতিক আমার অনেক দিন হইতেই আছে। নতুন জায়গায় আসিয়ে বাতিকটা যেন বাড়িয়া গেল। চিরগ্রাম হইতে মাইল ৫-৬ দূরে জয়চণ্ডীর পাহাড়। এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গড়নের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনে একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমের বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন। পট, পুঁথি, ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম। চন্দ্র পাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকমের আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের, বাঘের গল্প সে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি। এদের মধ্যে বিশেষ করে বাঘের গল্প আর বাঘের উপদ্রব এখানে যেন একটু বেশি। এসব শুনিবার লোভে কত আষাঢ়ে ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে যে হানা দিয়াছি তার হিসাব দিতে পারি না। মানভূমের এই সব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত।
এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্পই হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমের বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এদেশে এইরূপ ঘটিবে ইহার কি বিচিত্র। কলিকাতার বালিগঞ্জের কথা তো হইতেছে না। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন, চেরো পাহাড়ের রঙ্গিনী দেবীর মন্দির দেখিয়াছ? আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধার মুখের দিকে চাহিলাম। রঙ্গিনী দেবীর সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া। বলিলাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্গিনী দেবীর কথা জানবার জন্য যাহাকেই জিজ্ঞাসা করিয়াছি সেই চুপ করিয়া গিয়াছে, কিংবা অন্য কথা পেড়েছে। এর কারণ কিছু বলিবেন? চন্দ্রপাণ্ডা বলিলেন, রঙ্গিনী দেবীর নামে সবাই ভয় পায়। কেন ভয় পায় বলুন তো? মানভূম জেলার আগে অসভ্য বুনো জাত বাস করত। তাদের দেবী ছিলেন উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে, উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন। তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলেন। কিন্তু রঙ্গিনী দেবী হিন্দুদের দেবীর মতো নয়, অসভ্য বুনো জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো। 60 বছর আগেও রঙ্গিনী দেবীর মন্দিরে নরবলি হইয়াছে। অনেকে বিশ্বাস করে রঙ্গিনী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এইরকম অনেকবার হয়েছে নাকি। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্গিনী দেবীর হাতের খাড়া রক্তমাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা। তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনিয়াছিলাম। রঙ্গিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে। রঙ্গিনী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়েত বংশের এক বৃদ্ধের মুখে। তার বাড়ি ছিল ওই চেরো গ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়াছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তাহার মুখে শুনিয়াছি। এখন তাহাদের বংশে আর কেউ নেই। তারপর চেরো গ্রামেও আর বহুদিন যায়নি। বয়স হয়েছে তো, বড় বেশি কোথাও বেরোইনে। বিগ্রহের মূর্তি কি ছিল? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোখা নেই। এখনও মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যাবে। সাধে এদেশের লোক ভয় পায় শুনিয়া। এই কথাবার্তা শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমার গা ছমছম করিতে লাগিল। আরও 2 বছর সুখে দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থাকিয়া যাইতাম। কিন্তু
স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাধিল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা কড়ি দিত। তাহারা দাবি করিতে লাগিল, কমিটিতে তাদের লোক বেশি থাকিবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে, ইত্যাদি ইত্যাদি। আমি ইংরাজি পড়াইতাম। মাঝে মনে হইল আমার চাকরি রাখা দায় হইয়া উঠিল। এমন সময়ে আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল। পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাইয়াছিল। ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহি নাই। এখন বেগদিক বুঝিয়া দেখি চিঠি লিখিলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্যে উপলক্ষে আসিয়াছেন। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে। তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসে নাই। বাড়িতে ঢুকিয়া চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ, ছোট গা, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকিতাম। বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথ এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় 3টি কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গ কিংবা জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালি খসাইতে পারিবে না। কিন্তু বসিয়া অবাক হয়ে বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গড়ন তাহার ভালো লাগিয়াছে বলিয়া সেকালের গড়ন খুব টনকো, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বলিলেন, না, সেই জন্য নয়। আমি এ বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করিতাম। এই বাড়ি হলো রঙ্গিনী দেবীর সেবায়িত বংশের। ওদের বংশের এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ। অনেকদিন পরে বাড়িতে ঢুকিলাম কি না, আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হলো প্রায় 60। তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন। আরও বছরখানেক কাটিয়াছে। দেশের স্কুলের চাকরির আশ্বাস পেলেও আমি এখনো যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রাজির সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়া তো মনে হইল। চৈত্র মাসের শেষ। 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হইলাম। রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছাইলাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলের চাকর রাখহরি আমায় রান্না করে দেয়। এ কয়েকদিন স্কুল ছুটি ছিল। রাখহরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম।
বাহিরের দরজা তালা খুলিয়া রাখহরি বলিয়া উঠিল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন। প্রায় চমকিয়া উঠিলাম। তাই বটে, বাহিরের দরজা চৌকাঠের ঠিক ভেতর দিক হইতে রক্তের ধারা উঠান বহিয়া যেন চলিয়াছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত, এইমাত্র সদ্য যেন কাহার মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারা এ? কোথা হইতে বা আসিল? আজ 2 দিন তো বাসা বন্ধ ছিল। বাড়ির ভেতরের উঠানের রক্তের দাগ আসে কোথা হইতে? তাহার উপর সদ্য তাজা রক্ত। অবশ্য কুকুর বেড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল। এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বলিলাম, দেখো তো রে, রক্তটা কোন দিকে যাচ্ছে। এসেই বড় হুলো বেড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচে চোরাকুঠির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার। যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মাল ভর্তি বলিয়া আমি কোনোদিন চোরাকুঠির খুলি নাই। চোরাকুঠির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটা গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না। কতকাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালাবদ্ধ। যদি বেড়াল এরই ব্যাপার হয়, বিড়াল ঢুকিতেও তো কোনো ছিদ্র পথের দরকার হয়। চোরাকুঠিরের তালা লোহার শিকের চাপ দেয়া খোলা হইল। আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটা পুরনো, ভাঙা, তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া মরিচা ধরা, চরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ভাষা বোঝাই করা রয়েছে। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে। রাখহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ কি বাবু, এ এ কি করে এমন ধারা রক্ত লাগলো? তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটা হাতে লইয়া সে বাহিরে আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন খাড়া, ভাঙা খাড়া বা রামদা। আগার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া গলাটা তাজা রক্তে টকটকে লাল। একটু আধটু রক্ত নয়, ফলাতে আগাগোড়া রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াটা হইতে এক্ষুনি টপ করিয়া রক্ত ঝরিয়া পড়িবে। সেই মুহূর্তে একসঙ্গে আর অনেক কথা মনে হইল। 2 বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্গিনী দেবীর সেবায়েত বংশের ভৎসনা বাড়ি এটা। পুরনো জিনিসের গোদাম। এই চোর কুঠিতে রঙ্গিনী দেবীর হাতের খাড়াখানা তাহারাই রাখিয়াছিলেন। হয়তো মড়কের আগে বিগ্রহের খাড়া রক্তমাখা হইয়ার প্রবাদ। আমার মাথা ঘুরিয়া উঠিল। মড়ক কোথায় ভাবিতে পারিলাম। যদি সময় পাইতাম সন্দেহ করিবার, কিন্তু তাহা পাই নাই।
পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গা, কাজরা, ক্রমে জয়চন্দ্রীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হইল। লোক মরিয়া ধাবার হইতে লাগিল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইয়া জোগাড় হইল। মড়কের জন্য স্কুল বন্ধ হইয়া গেল। আমি দেশে পালাইয়া আসিলাম। তারপর আর কখনো চেরোতে যাই নাই। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পাইয়াছিলাম। সেই হইতে রঙ্গিনী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দিতেন মাত্র। মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বুঝিত। আজকের গল্পটা এখানেই শেষ হলো। গল্পটাতে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গল্পটা আপনাদের কেমন লাগলো? এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার, একটা লাইক করবেন। আপনাদের একটা কমেন্ট, শেয়ার, লাইক আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।